খাটের এক কোণে গুটিসুটি মরে বসে মেঝেতে পড়ে থাকা শাড়িটার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে 17 বছর বয়সী মেয়েটা। তার মস্তিষ্ক এখনো এই আকস্মিক পরিবর্তনটা পুরোপুরি মেনে নিতে পারছে না। ঠিক তখন নিস্তব্ধ ঘরটাতে একটা পুরুষালী শেষ বাজার শব্দ ভেসে এলো। ভাবনার সুতো ছিঁড়ে গেল ঝিলমিলের। সে খানিকটা চমকে দরজার দিকে তাকিয়ে আবারও মেঝের দিকে তাকালো। পকেটে হাত গুজে হেলে দুলে ঘরের ভেতর পা রাখলো বারিশ। তার গায়ে এখনো বিয়ের শেরওয়ানি, তবে সামনের ওপরের 3টে বোতাম বেখেয়ালিভাবে খোলা। খুব উদাস মনে শীষ বাজাতে বাজাতে ভেতরে এলো। খাটের ওপর ঝিলমিলের এই অদ্ভুত রূপ দেখে বারিশের ঠোঁটের শীষ আচমকাই থেমে গেল। সে থমকে দাঁড়িয়ে ঝিলমিলকে ওপর নিচ ভালোভাবে পর্যবেক্ষণ করলো। নতুন বউকে এমন পোশাকে দেখবে এটা তার কল্পনাতেও ছিল না। শুকনো একটা ঢোক গিলে কিছুটা বিষয় নিয়ে বলল, এসব কি পড়ে আছো? ঝিলমিল কোনো উত্তর দিল না, এমনকি তার দিকে ফিরেও তাকালো না। এই মেয়ে, তোমাকে বলছি। এবার বারিশের কণ্ঠস্বর কিছুটা চড়ল, তবুও নিষ্পৃহ সজল রইল ঝিলমিল। কোনো নড়নচড়নি নেই। যেভাবে জোর খাটিয়ে এক প্রকার তুলে নিয়ে আসা হয়েছে তাকে এই বাড়িতে, তাতে মেয়েটা যে বসে বসে চিৎকার আর করে কাঁদছে না, এটাই অনেক বেশি। কিন্তু বারিশের মতো পুরুষ এই নীরব প্রত্যাখ্যান সহজে মেনে নিতে পারল না। সে দ্রুত পায়ে ঝিলমিলের সামনে এসে হাঁটু গেড়ে বসে শক্ত হাতে ওর দুবাহু চেপে ধরে একটা হালকা ঝাঁকুনি দিয়ে বলল, তোমার সঙ্গে কথা বলছি আমি। কি পড়েছ এগুলো? আর কাপড় নেই? ঝিলমিল আবার চোখ তুলে তাকালো। মাত্র কয়েক ঘন্টা আগে চাচা থেকে আচমকা স্বামী বনে যাওয়া পুরুষটার চোখের দিকে তা সোজা তাকালো সে। বারিশের প্রশ্নের কোনো জবাব না দিয়ে তীব্র শক্তিতে নিজের বাহু দুটো ওর বাঁধন থেকে ছাড়িয়ে নিয়ে তার অত্যন্ত দীর্ঘ গলায় বলল, আমাকে ধরবেন না চাচ্চু। আপনি আমার চাচ্চু, সেটা ভুলে যাবেন না। কথাটা শুনে বারিশের জল শক্ত হয়ে এলো। ঝিলমিলের দিকে সামান্য ঝুঁকে চোখের মনে শুরু করু সে ফিসফিসিয়ে বলল, ছিলাম চাচ্চু, ছিলাম। নাও আই এম ইয়োর হাজব্যান্ড, মিসেস বারিশ। শুনেও যে কেমন গা গুলিয়ে উঠল ঝিলমিলের। এ লোক তার চাচুর বেস্ট ফ্রেন্ড, তার প্রতিবেশী, পাশাপাশি বাসা তাদের। বাড়ির শুধু তার চাচুর বেস্ট ফ্রেন্ড না, তার চাচার আত্মা বলা যায়। পাশাপাশি বাড়ি হয়, তাদের দু পরিবারের ঘনিষ্ঠতাও অনেক বছর ধরেই প্রবল। তুমি এমন ভাব করছো যেন আমি তোমাকে জোর করে বিয়ে করেছি। তোমার দাদিমা তোমাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে, বারিশ বলল। আমাকে ঝুলিয়ে দিয়েছে? আমাকে? আপনাকে? আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। তেতে তেতে উঠল ঝিলমিল। আমি কি তোমাকে বিয়ে করতে দিয়েছিলাম? আমি কি আপনাকে বিয়ে করার জন্য বউ সেজে বসেছিলাম? পিঠাপিঠি বলল ঝিলমিল। হ্যাঁ, এই তো বসে আছো। বারিশ কপট হেসে ঝিলমিলের মাথায় থাকা লাল দোপাট্টার দিকে ইশারা করে বলল। ঝিলমিল এবার আরও রেগে এলো। এক হাতে বারিশের শেরওয়ানির এক পাশে চেপে ধরে বলল, এটা কি? আপনিও তো জামাই সেজে বসে আছেন। বারিশ খুব উদাস ভঙ্গিতে বলল, আমি তো তোমার জন্য সাজিনি, কিন্তু তুমি আমার জন্য সেজেছ। সাজেনি, সাজানো হয়েছে, জোর গলায় বলল সে। যাই হোক, সাজানো হলেও সেটা আমার জন্যই হয়েছে, কিন্তু আমি তো তোমাকে বিয়ে করতে যাইনি। আমিও তো পালিয়ে গিয়েছিলাম, কেন নিয়ে এলেন আমাকে? ঝিলমিল বলল, যখন পালিয়েছ তখন আমাদের বিয়ে হয়ে গেছে, তুমি আমার বউ হয়ে গেছো, বারিশের বউ। আর প্রফেসর ফাইজান বারিশের বউ বিয়ের জেনে পালিয়েছে, এটা সবাই জেনে গেলে আমার প্রেস্টিজ যাবে। না হলে তোমাকে ধরে আনার কোনো ইচ্ছে ছিল না আমার। নিজেকে প্রফেসর দাবি করতে লজ্জা করছেন আপনার? সে ভদ্রতা আছে আপনার মধ্যে? কলেজের সবাই যেদিন আপনার আসল মুখোশ জানবে সেদিন দেখব প্রেস্টিজ কীভাবে ধরে রাখেন। আমার সেখানে ভালো প্রফেসর হওয়ার ইচ্ছেও নেই। যে কারণে আমি সেখানে গিয়েছিলাম সেটা খুব ভালোই এগোচ্ছে। তুমি বরং তোমার বাবার চিন্তা করো। তোমার বাবার সাথে আমার বাবার সাথে আপনার কিসের এত শত্রুতা? হ্যাঁ? বারিশ অবাক হওয়ার মতো করে বলল, শত্রুতা কেন থাকবে? সে আমার একমাত্র শ্বশুর, আমার একমাত্র বউয়ের একমাত্র বাবা। ঝিলমিলের থুতনিতে আঙ্গুল বুলিয়ে বলল। অদ্ভুত ঠেকল ঝিলমিলের। মুখ ঘুরিয়ে অন্য পাশে নিল। বারিশ ওর মুখ আবারও নিজের দিকে ঘোরালো, ঝুঁকে আরও কাছে এলো, গেল, চোখ বোলালো। আবারও সপ্তদশ অষ্টাদশের সর্বাঙ্গে। সব খুলে ফেলেছ? মাথার এটা খোলনি কেন? মাথায় থাকা দোপাট্টার দিকে তাকিয়ে বলল, অনেক চেষ্টা করেছি খোলার। বারিশ নিজেই এবার সেটা খোলার জন্য ঝিলমিলের মাথায় হাত লাগালো।
বাধা দিল না ঝিলমিল। সে এটার খোলার জন্য অনেকক্ষণ নিজে নিজেই যুদ্ধ করেছে। বাড়ি সেটা খুলতে খুলতে ঝিলমিলের দিকে আরও একটু বেশি ঝুঁকলো। ঝিলমিল যত পেছাচ্ছে সে তত ঝুঁকে যাচ্ছে। অবশেষে খুলতে সক্ষম হলো, কিন্তু তবু বাড়ির সেভাবেই থেকে বলল, আজ আমাদের বাসর রাত। হঠাৎ এমন বাক্যে জমে গেল ঝিলমিল। বারিশের দিকে তাকিয়ে থাকলো বড় বড় করে, তারপর খানিকটা আতঙ্কিত গলায় বলল, আপনি ঠিক আছেন তো বারিশ চাচ্চু? হোয়াট দ্য হেল! চাচ্চু বলে মুড নষ্ট করছো কেন? কিসের মুড? বারিশ কিছু বলল না। সে সোজা চলে গেল ওয়াশরুমে। পোশাক পাল্টে এসে কোনো ভূমিকা ছাড়াই গম্ভীর গলায় বলল, বই বের করো, পড়তে বসো। ঝিলমিল স্তব্ধ হয়ে গেল। তার মনে হলো সে বোধহয় ভুল শুনছে। অবিশ্বাস্য গলায় শুধালো, কি বললেন? তোমার না কিছুদিন পর থেকে এক্সাম, পড়তে বসো এক্ষণে। ঝিলমিলের ভেতরের জেদটা আবার চাড়া দিয়ে উঠল। পারবো না, আমাকে দয়া করে আমার বাসায় রেখে আসুন। আব্বু নিশ্চয়ই এতক্ষণে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েছেন। বারিশের ঠোঁটের কোণে আবার সেই কুটিল হাসিটা ফুটে উঠল। সে শীতল গলায় বলল, মাত্র তো শুরু। ওনার সুস্থ থাকার দিন এবার শেষ। ঝিলমিল এই কথার অন্তর্নিহিত অর্থ বোঝার আগেই বারিশ তাকে আর কোনো কথা বলার সুযোগ দিল না। বুকসেল থেকে ওর ক্লাসের কয়েকটা মোটা মোটা বই এনে ধপাস করে টেবিলের ওপর রাখলো। তারপর সেগুলো ঝিলমিলের সামনে বাড়িয়ে দিয়ে বলল, এক্ষুনি পড়তে বসো, না হলে মারবো। ঝিলমিলের চল ঝুলে গেল। এই লোকটা বলে কি বাসর রাতে বউকে মারার হুমকি দিচ্ছে? সে ফুঁসে উঠে বলল, কি মারবেন মানে? গায়ে হাত তুলবেন আমার? বই খোলো, অত্যন্ত দীর্ঘ আর শক্ত গলায় বলল বারিশ। ঝিলমিল নড়চড়া না করেই ওভাবেই বসে রইল। দেখে বারিশ আবার সিংহের মতো উচ্চকণ্ঠে ধমকে উঠল, খোলো বলছি বই। হঠাৎ সেই চেনা প্রফেসরের রাগে ধমকে ঝিলমিল ভেতর থেকে কেঁপে উঠল। আর কোনো তর্ক না করে সে কাঁপা কাঁপা হাতে বইয়ের পাতা মেলল। রাগে আর ক্ষোভে সে ইচ্ছে করেই বইয়ের পাতাগুলো এলোমেলোভাবে উল্টাতে লাগলো, যেন খুব মনোযোগ দিয়ে পড়ছে এমন একটা ভান ধরল। বারিশের কাণ্ড দেখে কিছু বলল না। সেও কিছুক্ষণ ঝিলমিলের দিকে তাকিয়ে থেকে আবার কি একটা মনে করে রুমের বাইরে চলে গেল। বারিশ রুম থেকে বের হতে ঝিলমিল দম যেন ফিরে এলো। সুযোগ হাতছাড়া না করে সে তড়িঘড়ি করে বিছানায় পড়ে থাকা নিজের ফোনটা হাতে নিল। বান্ধবী ইরানকে কল দেয় সে। অবশ থেকে কলটা রিসিভ হতে ঝিলমিলকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ইরান ঝেঁঝিয়ে উঠল, এই নাটকের নাতি, তুই পালালি কেন শুনি? এত নাটক কই থেকে আসে তোর? তখন তো এত কিছু ভাবিনি। আমি নিজের জালে নিজেই ফেসে গেছি। আমায় উদ্ধার কর বোন। আমি কিভাবে চাচুকে বিয়ে করলাম? ওহ মাই গড, সে আমার কলেজের স্যার। ছি ছি, তুই জানিস উনি আমাকে পড়তে বসিয়েছে। বাসর রাতে খাম্বো স্যার আমাকে পড়তে বসিয়েছে। কেঁদে দিল ঝিলমিল। কি? তাই বলে পড়তে বসালো? হ্যাঁ, বাসর রাতে সবাই জামাই বউকে শাড়ি খুলতে বলে, আর আমার জামাই বলে বই খুলতে। এমন খাম্বা স্যার খোদা আমার কপালেই কেন দিল? শাড়ি তো তুমি খুলেই বসে আছো, নতুন করে আর কি খুলতে বলবো। অকস্মাৎ পুরুষালী কণ্ঠস্বরের গাম্ভীর্যে চমকে ওঠে কৈশোরী। তড়িঘড়ি করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে বিছানার উপর রেখে দেয় ফোন। দরজার চৌকাঠ পেরিয়ে ঘরের ভেতর হেঁটে আসছে সেই রাশভারী পুরুষ। ঝিলমিল কোনো মতে নিজের ভেতরের ভীতিটুকু আড়াল করে অবাধ গলায় বলল, আমি বাড়ি যাব। বাড়িতেই তো আছো? যুবকের কণ্ঠস্বর অনুভূতির লেশমাত্রহীন। মেয়েটির নজর হঠাৎ লোকটার ডান হাতের দিকে গেল। সে কিছুটা কৌতূহলী সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে শুধালো, ওটা কি আপনার হাতে? বারিশ কোনো মৌখিক উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। ধীর পায়ে এগিয়ে এসে বিছানার দিকে কোনো দ্বিধা ছাড়াই খাটের পাশে এক হাঁটু মুড়ে বসে সুতি কাপড়ে মোড়ানো বরফের টুকরোটি চেপে ধরল ঝিলমিলের কপালের ঠিক সেই অংশটায়, যা কিছুক্ষণ আগে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে ফুলে উঠেছিল। বারিশের হাতের থাপ্পড়েও গালটা লাল হয়ে আছে। ক্ষতের উপর আচমকা সেই হিমশীতল স্পর্শ লাগতেই যন্ত্রণায় কুঁকড়ে উঠে তীব্র চিৎকারে ঘর কাঁপিয়ে তুলল বালিকা। আহ, আরে কি করছেন কি? ছাড়ুন আমাকে। আহ! ভ্রুজোড়া কুঞ্চিত হয়ে গেল বারিশের। হাতের বরফটা একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি চোখের পলকে নিজের চওড়া হাতের তালু দিয়ে মেয়েটির মুখ চেপে ধরল। সেই বলিষ্ঠ বাঁধনের নিচে বাকি চিৎকারটুকু গুমড়ে মরে গেল। সে নিজের মুখটা স্ত্রীর অতি সন্নিকটে এনে দাঁতে দাঁত চেপে অত্যন্ত রুক্ষ ও ধমকের সুরে বলল, এভাবে চিৎকার করছো কেন? নিচে এখনো বাড়ির বড়রা জেগে আছেন। একদম চুপ। কি ভাববে সবাই? ঝিলমিল তার মুখের ওপর থাকা হাতটা সরিয়ে দেওয়ার চেষ্টা করে যন্ত্রণায় চোখ মুখ কুঁচকে ঝাঁঝালো গলায় বলল, আপনি এটা আমার মাথায় এভাবে চেপে ধরছেন কেন? বাড়ির সোজা হয়ে দাঁড়ালো।
অত্যন্ত কর্কশ ও ঠান্ডা স্বরে গলায় জবাব দিল সে। অনেক শখ হয়েছে ধরার, তাই ধরেছি। ডিসগাস্টিং। চলবে।